অ্যান্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল বরফের চাদরে আবৃত। এই পুরু বরফের আচ্ছাদনের কারণে এখানে কোনো গাছপালা বা বসতি নেই। এটি একটি সাদা প্রাকৃতিক দৃশ্যের মতো দেখায়, সেই জন্য অ্যান্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয়। পৃথিবীর সবচেয়ে শীতলতম ও শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশ এতই দুর্গম ও শীতল যে কোনো মানুষের পক্ষে এখানে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব না। জনমানবহীন দুর্গম অ্যান্টার্কটিকা সম্পর্কে জানব এই পর্বে। তার আগে ভিডিওটা সাবস্ক্রাইব করুন আর পছন্দ হলে একটা কমেন্ট ও শেয়ার করবেন। আসুন তাহলে শুরু করা যাক। এই মহাদেশের গড় উচ্চতা ও বায়ু প্রবাহ বেগ ও অন্যান্য মহাদেশগুলোর মধ্যে সর্বাধিক। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটার হওয়ার কারণে এই মহাদেশকে শীতল মরুভূমি হিসাবে গণ্য করা হয়। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল ও শুষ্ক মহাদেশ। এটি উত্তর মেরুর সর্বোত্তরে অবস্থিত। অ্যান্টার্কটিকা ভ্রমণ নিয়ন্ত্রিত, ব্যয়বহুল এবং অত্যন্ত কঠিন। পৃথিবীর 7টি মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা আকারে একসঙ্গে ছিল। পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম এই বৃহত্তম মহাদেশটির আয়তন 1,40,00,000 বর্গ কিলোমিটার। এই মহাদেশের 98% অঞ্চলই বরফে ঢাকা, আর এই বরফের চাদর সর্বনিম্ন পুরুত্ব হল প্রায় 1 কিলোমিটার। পৃথিবীর বরফের 90% এবং বিশুদ্ধ জলের 70% অ্যান্টার্কটিকাতেই জমে আছে। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো দেশ নেই। এর প্রধান কারণ হলো এখানে মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের সুযোগ সুবিধার অভাব। চারিদিকে বরফে ঢাকা এই শীতলতম মরুভূমিতে পেঙ্গুইন, সিল, শ্বেতভল্লুক, তিমি সহ বিভিন্ন প্রকার শৈবাল ও কিছু অণুজীব উদ্ভিদ রয়েছে। অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্যের মাঝে যে উদ্ভিদ প্রাণীরা আছে সেগুলো অ্যান্টার্কটিকার শুষ্কতা, প্রবল শৈত্যপ্রবাহের পরিবেশের সাথে অভিযোজিত হতে পেরেছে। অ্যান্টার্কটিকা অভ্যন্তরে চরম আবহাওয়ার তুলনায় অ্যান্টার্কটিক উপদ্বীপে এবং অ্যান্টার্কটিকার দ্বীপগুলোর আবহাওয়া অপেক্ষাকৃত সহনীয়। এখানে উষ্ণতর তাপমাত্রা ও অধিকতর জল পাওয়া যায়। মূল ভূখণ্ডের চারপাশের সাগরগুলো বেশিরভাগই সামুদ্রিক বরফে ঢাকা। অ্যান্টার্কটিকার পাখি এবং সিল সচরাচর সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করে। সমুদ্রই এখানে জীবন ধারণের জন্য বেশি উপযোগী। সমুদ্রের জল ও তলদেশ উভয়ই। বাকি পৃথিবীর তুলনায় অ্যান্টার্কটিকাতে জীববৈচিত্র্য অনেক কম। উড্ডয়ন অক্ষম পাখিরা অ্যান্টার্কটিকার উপদ্বীপে বা অ্যান্টার্কটিকার দ্বীপগুলোতে সমুদ্র তটে বাসা বাঁধে। কুমেরু এবং এর পারিপার্শ্বিক দ্বীপগুলোতে 8 রকম পেঙ্গুইন বসবাস করে। এখানে 7 রকম প্রজাতির সিলও দেখতে পাওয়া যায়। অ্যান্টার্কটিকার চারপাশে দক্ষিণ মহাসাগরে 10 প্রজাতির তিমির আবাস, যার মাঝে অনেকগুলো প্রজাতি ভ্রমণশীল। মূল ভূখণ্ডে খুব কমই স্থলজ অমেরুদণ্ডী প্রাণী পাওয়া যায়। উচ্চ সংখ্যা ঘনত্ব বিশিষ্ট অমেরুদণ্ডী প্রাণী মহাসাগরেও বসবাস করে। মহাদেশ জুড়ে বিভিন্ন স্থানে জলাধারের তলদেশের প্রাণী যেমন চিংড়ি জাতীয় ও কৃমি জাতীয় প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালে প্রথম অ্যান্টার্কটিক মহাদেশের এক পাশ অতিক্রম করেন। 1820 সালে 3 জন রাশিয়ান নাবিক এবং 1 জন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিক মহাদেশে পা রাখেন। খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল। 19 শতকের শুরুতে সিল ও তিমির তেল সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে। এই মহাদেশে মূলত 2টি ঋতু, শীত ও গ্রীষ্মকাল। এই 2 ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকারের অর্থে একেবারে রাত আর দিনের পার্থক্য। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না।
দিগন্তরেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে, আর শীতকালে সেখানে একটানা 4 মাসই সূর্য ওঠে না। অ্যান্টার্কটিকার দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা একটানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। এখানে হাড় গলিয়ে দেওয়ার মতো ঠান্ডা থাকে। সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে -80 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র 1000-এর মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন। অ্যান্টার্কটিক মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে। পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকের শীতের প্রকোপ অনেক বেশি। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই হিমঘরের মতো বরফের দেশ গলতে শুরু করেছে। পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এইভাবে গলতে থাকলে লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে জলের নিচে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকার কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় 1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির বলে কোনো দেশ এই দেশের ভূমির উপর মালিকানা দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ পদার্থের খনন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এখনও পর্যন্ত 45টি দেশ এই অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে, নাসা সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে। এখন সবথেকে বড় সমস্যা যেটা, বিশ্ব উষ্ণায়নের ফলে অ্যান্টার্কটিকা এখন বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই স্থানের বরফ গলে যাচ্ছে। এখানকার সমস্ত বরফ যদি গলে যায় এবং বরফহীন ভূপৃষ্ঠ গঠিত হয় তাহলে পৃথিবী দ্রুত উষ্ণ হবে। আমাদের মনে রাখতে হবে যে সূর্যের আলোর তাপমাত্রা বেশিরভাগ অংশই বরফের দ্বারা প্রতিফলিত হয়। সেই কার্যটা আর ঘটবে না। সেখানে কিছু নূতন গাছপালা গজিয়ে উঠবে আর পেঙ্গুইন, সিল এদের বাসস্থানের অভাব ঘটবে। এমনও হতে পারে এই ধরনের প্রাণী চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় নেবে। এই অ্যান্টার্কটিকা বিপর্যয়ে উত্তরের বসবাসকারী মানুষদের ক্ষেত্রে একটা বিপদের সম্ভাবনা আসবে। যদি পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের শীটটা পুরোপুরি ভেঙে যায় বা গলে যায় তাহলে সমুদ্রের জলস্তরের উচ্চতা 3.3 থেকে 6 মিটার পর্যন্ত বাড়বে। ফলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে আবাসিক অঞ্চলগুলো আছে সেগুলো বিপর্যয়ের মধ্যে পড়বে। এই সব কিছুর মূল কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। তাই আমাদের ভবিষ্যতের দিকে দৃষ্টি দিয়ে কলকারখানা, যানবাহন নতুন দৃষ্টিভঙ্গিতে নিয়ন্ত্রিত করতে হবে। এই মহাবিপদ থেকে একটা পদক্ষেপ আমাদের বাঁচাতে পারে, সেটা বৃক্ষরোপণ। ধন্যবাদ।